আপনারা আউটরিচের দিক থেকে জাতিসংঘের বাইরে কাদের কাছে রিচ করেছেন, কি ধরনের কথা হয়েছে, কি ধরনের ফিডব্যাক পেয়েছেন, আমাদের কি বলা যাবে? অর্জনটা হতে হবে বাংলাদেশের অর্জন হিসাবে। এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা কি অর্জন করলাম না, এটা মুখ্য বিষয় না। ওনার আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। উনি ওনার সংবর্ধনা সভায় উনি ভারতকে কেন্দ্র করে একটি বক্তব্য দিয়েছেন। গাজওয়াতুল হিন্দের কথা ডাক্তার তাহের বলেননি। ভারত ঢুকে গেলে তো খারাপ না। সেকেন্ড, ইট ওয়াজ এ রেটরিক। আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আমরা ভীত না, বাংলাদেশের মানুষও ভীত হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের ব্যাপারে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। মানে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই, এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক, পিরিয়ড। এই যে সম্প্রতি একটি পাল্টাপাল্টি বক্তব্য বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে, ভারতের মিডিয়া থেকে আসা কোনো বক্তব্যকে আমি কোনো গুরুত্বই দিই না। সো এটা আমি অ্যাজিউম করে নিই যে এটা গুজব। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের খুব বেশি অবনতি হয়েছে বলে আমি এটা এগ্রি করছি না। যদি জামাত ইসলাম ক্ষমতায় এসেই যায়, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে জামাত ইসলামের গঠিত সরকার আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না? আমাদেরকে কে মেনে নেবে কে মেনে নেবে না, ইটস আপ টু দেম। তারা যদি মেনে না নেয়, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ গেস হোয়াট, দে আর নট ভোটিং। পিয়ারটা আসলে কেন জামাত ইসলামের কাছে এত ইম্পর্টেন্ট, আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন? নির্বাচনে, এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন করে, সেখানে নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করার কোনো উপায়ই নাই। পিআর সিস্টেমে নির্বাচন হবে না, এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন হবে, এসব বিষয় নিয়ে বিতর্ক তো হবে, এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, জাতিসংঘে বাংলাদেশের যে অফিসিয়াল প্রতিনিধি দল এবার এসেছে, সেখানে একটি চমক ছিল। সেটি হচ্ছে যে এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সফর সঙ্গী হয়েছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিএনপির প্রতিনিধিরা যেখানে ছিলেন, জামায়াতের প্রতিনিধিরা ছিলেন এবং এনসিপির প্রতিনিধিরা ছিলেন। জাতিসংঘে এই প্রথমবারের মতো এই ধরনের একটি ব্যতিক্রম ধর্মী প্রতিনিধি দলের একজন সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন। আজকে আমরা আলাপ করব বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতিসংঘে এই প্রথমবারের মতো অংশগ্রহণ এবং সেখানের অর্জনগুলো নিয়ে। ডক্টর নাকিব, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে ধন্যবাদ শোয়েব ভাই, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের শুভেচ্ছা। জি, জনাব নাকিব, শুরুতেই আমি একটু জেনে নেই যে আপনাকে আমরা আমেরিকাতে আমাদের কমিউনিটির মধ্যে আপনাকে আমরা জানতাম একজন মুসলিম অ্যাডভোকেট নিয়ে, আপনি মুসলিম কজগুলো নিয়ে অ্যাডভোকেসি করেছেন, আপনি প্যালেস্টিনিয়ান রাইট নিয়ে কথা বলেছেন ওয়াশিংটন ডিসিতে, আপনাকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি মুসলিম ইস্যুগুলো নিয়ে কথা বলতে, এবং আমাদের এই প্রোগ্রামেও আপনি আগে এসেছেন, এবং আমরা সেখানে আমেরিকার মুসলিমদের জন্য ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আলাপ করেছি। এই প্রথমবারের মতো আমরা আপনাকে পাচ্ছি বাংলাদেশে একটি স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ জামাত ইসলামে আপনার রোলটা আসলে কি, একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন? জি, অনেক ধন্যবাদ। সো আমার যে অ্যাক্টিভিজম গুলো আপনি একটু আগে বললেন, এই কাজগুলা ছোটবেলা থেকেই তো করে এসছি, এবং আমাদের এই অ্যাক্টিভিজম এবং আমাদের এই সচেতনতার শুরু হয়েছিল যখন আমরা স্কুলে পড়ি। আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলাম। ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে ছিলাম, ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত ছিলাম। এরপরে দেশের বাইরে আমরা যেখানেই থেকেছি, সব জায়গায় এই অ্যাক্টিভিজম যেটা আমাদের ভিতরে একেবারে ইনস্টল করে দেওয়া হয়েছে স্কুল জীবনে, ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে, কলেজ জীবনে, সেটাই কিন্তু আমাদেরকে ড্রাইভ করেছে যে ইসলামটাকে আমরা
শুধুমাত্র কিছু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমরা শিখেছিলাম যে ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং যেখানেই সামাজিক কাজকর্ম করার সুযোগ আছে, যেখানেই কমিউনিটির সাথে কাজ করার সুযোগ আছে, যেখানেই নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার সুযোগ আছে, সেই জায়গাতেই ভূমিকা রাখার চেষ্টা করেছি, ইনভলভ হওয়ার চেষ্টা করেছি। সাথে, সাথে ব্যক্তিগত মানোন্নয়নেরও চেষ্টায় সচেষ্ট ছিলাম। সেটার অংশ হিসাবেই আমি যখন আমেরিকাতে ছিলাম, আমি আমেরিকাতে অন অ্যান্ড অফ ২০০১ সালে প্রথম এসেছি। তারপরে কিছুদিন বাংলাদেশে ছিলাম। ২০০৪ থেকে ৬ পর্যন্ত আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি জামাত ইসলামীর রুকনিয়াতের শপথ নিয়েছিলাম। সে সময় আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াতাম। তারপরে পিএইচডির জন্য যখন এখানে আসলাম আমেরিকাতে, সো আমেরিকাতে আমাদের যেই শপথ দিয়ে দেওয়া হয়েছিল রোকন হিসাবে, এটা কোনো স্থান কাল পাত্রের জন্য মধ্যে সীমাবদ্ধ না। আমাদের যেই কাজ করার, যেই কাজ সমুন্নত রাখার জন্য আমরা শপথ নিয়েছিলাম, সেই কাজটা, এটার ব্যাপ্তি যে জায়গায় আমরা থাকি না কেন, আমাদের পারিপার্শ্বিকতা যেটাই হোক না কেন, সব জায়গাতেই আমরা সবসময় অ্যাক্টিভ থেকেছি। এবং এটাই ছিল সেই শপথের দাবি যে আমরা কোনো জায়গায় ইনঅ্যাক্টিভ থাকতে পারবো না। যতটুকুই সুযোগ আছে, ইভেন যদি একজন ব্যক্তিকেও আমরা কোথাও পাই, তাকে নিয়েই কাজ করা। সো সেই হিসাবেই ২০০৬ সাল থেকেই আমাদের পথযাত্রা। এখানে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে ২০১২-১৩ সালের দিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াশিংটন ডিসিতে যোগাযোগ করার। তো যদিও অফিসিয়ালি ঘোষণা দেওয়া সে সময় হয়নি, তারপরও আমি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব যখন বাংলাদেশে আসতেন জামাতের মুখপাত্র হিসাবে, তখন আমি তাকে শ্যাডো করতাম এবং সেখান থেকেই আমার কাজের হাতে খড়ি। এবং তার শিখানো পথ অনুযায়ী আমি তার অবর্তমানে তিনি যখন আসতে পারতেন না, তখন আমি সেই যোগাযোগগুলা সম্পন্ন করতাম। এবং ২০২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষে যখন একজন অফিসিয়াল স্পোকস পারসন জামাত ইসলামী নিযুক্ত করার প্রয়োজন বোধ করলো, তখন আমার উপরে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। সো বেসিক্যালি, জাস্ট ফর ক্লিয়ারিটি, বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশের কোনো শাখা যুক্তরাষ্ট্রে নেই। আমি জামাত ইসলামীর মুখপাত্র হিসাবে যেই যোগাযোগগুলা রাখার প্রয়োজন, সেই যোগাযোগগুলা আমি রাখার চেষ্টা করছি এবং আমাদের একটা টিম আছে, সেই টিমের মাধ্যমে আমরা সেই যোগাযোগগুলা এবং অন্যান্য রিমোটলি কিছু কিছু কাজে হেল্প করা, বুদ্ধিভিত্তিক কিছু কাজের হেল্প করা এবং অন্যান্য কাজগুলো আমরা সমন্বয় করার আমরা চেষ্টা করি। জি, ধন্যবাদ আপনাকে। চলে যাই জাতিসংঘের ব্যাপারে। আপনি জাতিসংঘে এবার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গী ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে, এবং আপনার সাথে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন। অনেকেই বলছেন যে, যদিও এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা, অনেকেই বলছেন যারা বিশেষ করে বর্তমান সরকারের ব্যাপারে খুব ক্রিটিক্যাল, তারা বলছেন যে এই সরকার তো নিরপেক্ষ থাকার কথা, তারা হাতে গোনা ৩টি রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদেরকে কেন এনেছে রাষ্ট্রীয় টাকা খরচ করে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? আপনি কি পজিটিভলি দেখেন যে এই যে রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে এসেছে, বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন, একটু বলবেন? না, ডেফিনেটলি যে কোনো বিষয়ের তো সমালোচনা হতেই পারে, এবং জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে, সেই রাইটটা দিয়েছে যে প্রত্যেকটা বিষয়কেই প্রশ্ন করা যাবে, কোনো কিছুই প্রশ্নের ঊর্ধ্বে নয়। সুতরাং যারা প্রশ্ন করছে, আমি তাদের সেই প্রশ্ন করাটাকে সম্মান করি এবং ডেফিনেটলি তারা প্রশ্ন করতেই পারেন এবং এটার জবাব দেওয়ার দায়িত্ব আমার আছে বলে আমি মনে করি না। এটা ডেফিনেটলি দায়িত্ব অবশ্যই সরকারের প্রেস সচিব এবং সরকারের যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরই এই জবাবটা দিতে হবে। সো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই বিষয়টাকে, এই উদ্যোগটাকে ওয়েলকাম করা হয়েছে। যখন প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নিলেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার যেই কারণটা, সেটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবেন। তিনি নতুন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবেন। সো এই বছরের এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিটা, ইউএনজিএটাই তার শেষ ইউএনজিএ এবং এই ইউএনজিএতে তিনি
অবশ্যই অন্য যে কোনো সরকার প্রধানের তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যতিক্রমধর্মী ব্যক্তি, কারণ তিনি শুধু সরকার প্রধান হিসাবেই নয়, তিনি যখন একজন সিভিলিয়ান ছিলেন, কারণ আপনারা জানেন যে ইউএনএ বিভিন্ন রকম অনারারি মেম্বারশিপ আছে, তারপরে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর বিভিন্ন সাইড ইভেন্ট হয়। সেই হিসাবে 1978 সাল থেকেই কিন্তু ইউএনজি এর বিভিন্ন প্রোগ্রামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস ইনভলভড, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বাড়তি গ্রহণযোগ্যতা, একটা অ্যাকসেপ্টেবিলিটি, একটা সম্মান এখানে রয়েছে। জি, আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 21 দেশের সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানরা বৈঠক করছেন, ছবি তুলছেন, ওনার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা আছে। অবশ্যই অবশ্যই। সো সেদিক থেকেই তিনি তার এই যেই ক্যাপিটালটা আছেন, এই ক্যাপিটালটা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবে তাদের সাথে এই ক্যাপিটালটা শেয়ার করার তার একটা উদ্দেশ্য ছিল। সেখান থেকেই তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং সাথে সাথে তিনি ঐক্যের একটা প্রতীক হিসাবে ইউএনজিএ কে তিনি দেখাতে চেয়েছেন। তিনি তার ভাষায় তিনি বলেছেন যে এই সমাবেশটা একটা মেসেজ ক্যারি করে, সেটা হলো ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন। সেটার সেই হিসাবেই তিনি রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলা তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জামাতে ইসলামের অর্জন নিয়ে একটু কথা বলি, এই বিশেষ করে এই জাতিসংঘের সময়টাতে। আমরা জানি যে বাংলাদেশ থেকে, আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রে আপনি থাকছেন, বাংলাদেশ থেকে জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর তাহের এখানে এসেছেন। আপনারা আউটরিচের দিক থেকে জাতিসংঘের বাইরে কাদের কাছে রিচ করেছেন, কি ধরনের কথা হয়েছে, কি ধরনের ফিডব্যাক পেয়েছেন, আমাদের কি বলা যাবে? না, বিষয়টা হলো যে এখানে আমরা এটাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখাটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। এই সফর যেহেতু বাংলাদেশ সরকারের খরচে হয়েছে, এখানে এই সফরের অর্জনটা হতে হবে বাংলাদেশের অর্জন হিসাবে। এখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা কি অর্জন করলাম, কি অর্জন করলাম না, এটা মুখ্য বিষয় না। আমাদের আউটরিচ করার জন্য আমাদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও আসবেন, আগেও এসেছেন, আমরা এখান থেকে কাজ করছি। সো এটার জন্য ইউএনজিএ আমাদের ধর্তব্যের মধ্যে আসলে পড়ে না। সো বাংলাদেশের অর্জন কি সেটা যদি আমরা দেখি, যে ডেফিনেটলি কিছু অব্যবস্থাপনা আমরা দেখেছিলাম এয়ারপোর্টে, যার কারণে বিএনপির বর্ষিয়ান দায়িত্বশীল যাকে সবাই শ্রদ্ধা করে, তার রাজনৈতিক আদর্শ নিয়ে হয়তো কিছু মতভেদ থাকতে পারে, কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং একজন ভদ্র ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই শ্রদ্ধা করে। তার সাথে হুমায়ুন কবির ভাই এসেছেন এবং এনসিপির আকরাম হোসেন এবং আক্তার হোসেন এবং তাসনিম জারা, তারা এই দুজন এসেছে। সো এদেরকে স্পেশালি মির্জা ফখরুল সাহেবকে কটূক্তি করা, তাসনিম জারাকে কটূক্তি করা এবং আক্তারকে ডিম নিক্ষেপ করা, এবং এখানে এটা একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অব্যবস্থাপনার কারণে হয়েছে। সো দ্যাট ওয়াজ সেটব্যাক। এটার বাইরে ওভারঅল আমরা দেখেছি যে একটা ইউনিটির মেসেজ আমরা দেখেছি। তিনটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে আমরা অলমোস্ট 8 দিন একসাথে ছিলাম। এই 8 দিন আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে হাসি ঠাট্টা থেকে শুরু করে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। আমরা একেবারে খুব সিগনিফিক্যান্ট কতগুলো প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। স্পেসিফিক্যালি আমরা একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম যেটা বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছিল, এবং সেখানে বিজনেস কমিউনিটির মধ্যে একটা প্রশ্ন ছিল কন্টিনিউটি নিয়ে, যে তারা ইনভেস্ট এখনই করবেন নাকি তাদের ইনভেস্টমেন্ট আর একটু উইথহোল্ড করবেন নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত। সো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ক্লিয়ার একটা বার্তা দিয়েছেন যে আমরা হলাম কারেন্ট গভর্নমেন্ট এবং আমার সামনে যারা বসে আছে তারা হলো নেক্সট গভর্নমেন্ট। সো আমি হলো গভর্নমেন্ট ইন এ পজিশন টু মুভ আউট, আর আমার সামনে যারা বসে আছেন তারা হলো রেডি টু মুভ ইন। সো এবং তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রশ্ন করেছেন যে আমরা যে কাজগুলা শুরু করেছি আপনারা কি এটা কন্টিনিউ করবেন কিনা,
এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই ব্যক্তি মানে তাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং তাদের এই বক্তব্যে বিজনেস কমিউনিটি অ্যাসুরেন্স পেয়েছে যে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবো। অবশ্যই প্রত্যেকের কিছু নিজস্ব এজেন্ডা আছে, সেটা তারা শেয়ার করেছে, কিন্তু ওভারঅল বিজনেস কমিউনিটিকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে এই কন্টিনিউটিটা থাকবে এবং এই কন্টিনিউটিটা আমরা সবাই অব্যাহত রাখবো, নো ম্যাটার হু কামস টু পাওয়ার নেক্সট। এটা কিন্তু একটা বিশাল অর্জন। এর বাইরেও আমরা বিভিন্ন সাইড ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং আপনি যে এনআরবি কানেক্ট প্রোগ্রামে ছিলেন, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। আমাদের প্রবাসীদেরকে, আমি দীর্ঘদিন ধরে অলমোস্ট 20 বছর ধরে আমেরিকাতে থাকি, আপনিও থাকেন, এরকম মানে সবাইকে অ্যাকোমোডেট করে এ ধরনের সম্মাননা প্রবাসীদেরকে কিন্তু আর কেউ দেয়নি। জি, এটা আমি অ্যাকচুয়ালি এর আগে দেখিনি। এর আগে যেটা হতো যে রাজনৈতিক সরকারগুলো আসতো, তাদের রাজনৈতিক দলগুলো একটা সংবর্ধনার মতো আয়োজন করত এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী, স্পেশালি লাস্ট 16 ইয়ার্সে শেখ হাসিনা, উনি একটা রাজনৈতিক বক্তব্য দিতেন, এখন রাজনৈতিক নেতারাই থাকেন। এরকম করে আমেরিকান বাংলাদেশি সোসাইটির বিভিন্ন পকেট থেকে নিয়ে আসা, ডায়াসপোরাকে নিয়ে আসা, সেকেন্ড জেনারেশনকে নিয়ে আসা, জার্নালিস্ট, বিজনেসম্যান, আইটি প্রফেশনালস, প্রফেসরস, এদেরকে নিয়ে আসা, এটা আমি এই প্রথম দেখেছি, টু বি ভেরি অনেস্ট। এবং এখানেও কিন্তু একটা ইউনিটির মেসেজ ছিল। এখানে দুটা প্যানেল ডিসকাশন হয়েছে, আমিও একটি প্যানেলে বক্তব্য রেখেছি। সো এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমি আবার যেটা বলছিলাম যে বাংলাদেশ অনেক কিছু পেয়েছে এখানে। মানে আমরা মানে জামাত ইসলামীর পক্ষ থেকে কি পেলাম এটা বিষয় না, বিষয় হলো যে বাংলাদেশ অনেকগুলা পজিটিভ বার্তা পেয়েছে এবং এই বার্তাগুলা যদি আমরা এই বার্তাগুলার উপরে যদি আমরা উই ক্যান স্টিক অন ইট, আমার মনে হয় যে বাংলাদেশে একটা রাজনৈতিক কালচারের পরিবর্তন হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য চলে আসছে। বিএনপি এবং জামাত 4 দলীয় জোট সরকারের অংশ ছিল, তারা একসাথে সরকার গঠন করেছে এবং তারও আগে একসাথে আন্দোলন করে নির্বাচন করেছে। এই যে সম্প্রতি একটি পাল্টাপাল্টি বক্তব্য বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে, আপনার কি মনে হয় আপনাদের এই কম্বাইন্ড সফরের ফলে আপনাদের মধ্যে সম্পর্কটা আরেকটু ভালো হয়েছে? এই সফরটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে? না, ডেফিনেটলি সফর তো মানে এগেন বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের খুব বেশি অবনতি হয়েছে বলে আমি এটা এগ্রি করছি না। বাট বোথ পার্টিজ আর কম্পিটিটিভ। বিএনপির মহাসচিব ভারতের একটি পত্রিকাতে এগেন আমি দিয়েছেন। ভারতের পত্রিকার রেফারেন্স বিশ্বাস করাটার মতো মনে হয় বোকামি করাটা ঠিক হবে না, কারণ পৃথিবীর মধ্যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনে তারা সবচেয়ে এগিয়ে। সুতরাং ভারতের পত্রিকার একটা রেফারেন্সকে পুঁজি করে কিংবা আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে একটু বিকৃত করে টুইস্ট করে এটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, সো এগুলা না করলেই ভালো, কারণ ডেফিনেটলি হি সেড শি সেড এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে। আপনার কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পার্সোনালি এই বিষয়ে কথা হয়েছে? উনি কি না করেছেন যে উনি এই ধরনের বক্তব্য দেন? এই বিষয়ে তো কথা বলাটা যুক্তিযুক্ত মনে করার কোনো কারণ নেই, কারণ এগেন ফার্স্ট অফ অল আমি ভারতের মিডিয়া থেকে আসা কোনো বক্তব্যকে আমি কোনো গুরুত্বই দিই না। সো এটা আমি অ্যাজিউম করে নেই যে এটা গুজব। সুতরাং একজন বয়স্ক মানুষকে এটা নিয়ে বিব্রত করার তো আমার কোনো দরকার পড়বে না। এটা নিয়ে জামাত ইসলামীর যিনি প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভাই, তিনি বক্তব্য দিয়েছেন। সো আই থিঙ্ক দ্যাট ইজ সাফিসিয়েন্ট। সুতরাং আমি আপনার প্রশ্নের যদি উত্তর দিই যে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের অবনতি হয়নি, সম্পর্ক ভালো আছে। বাট বিষয়টা হলো যে বোথ দ্য পার্টিজ আর কম্পিটিটিভ, কারণ এখন তো যখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানটা ঐক্যবদ্ধভাবে হওয়াটা জরুরি ছিল, সে সময় দুই দলের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং জোট ভিত্তিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের অবর্তমানে এখন 1 এবং 2 নাম্বার দলের মধ্যে অবশ্যই বোথ পার্টিজ আর কম্পিটিটিভ, এবং আপনি যদি রাজনীতি করেন এবং আপনার ক্ষমতায় যাওয়ার কোনো অ্যাসপিরেশন না থাকে, ইউ মাইট নট বি ইভেন ইন পলিটিক্স, রাইট? সো সে জায়গা থেকে মাঠ পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে দুই দলের সমর্থকদের মধ্যে ডেফিনেটলি কিছু কম্পিটিটিভ মানে কি বলা যায় যে ক্রিয়া প্রতিক্রিয়া তো হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা
যদি মাঠ পর্যায়ে এটা মারামারির পর্যায়ে খোঁড়াখুনির পর্যায়ে যায় এটা খারাপ হবে। এটা দু এক জায়গায় আমরা দেখেছি, বাট দোজ আর জাস্ট ব্লিপস। ওভারঅল দুই দলের নেতৃত্বের পর্যায়ে আস্থার জায়গা আছে। ডেফিনেটলি কিছু কিছু জায়গায় অবশ্যই মতানৈক্য থাকবে, কিন্তু একটা বিষয়ে সবার মধ্যেই ঐক্যবদ্ধ একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না, এবং সেই ফ্যাসিবাদী গোষ্ঠী যেন বাংলাদেশে আবার ফেরত না আসে এ ব্যাপারেও ডেফিনেটলি ঐক্যমত রয়েছে, এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে ফিরে যাবে এবং ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এবং প্রসেস নিয়ে দ্বিমত থাকতে পারে, পলিসি নিয়ে দ্বিমত থাকতে পারে। জুলাই সনদটা আইনের মধ্যে পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে, এগুলা নিয়ে বিতর্ক থাকতেই পারে। পিআর সিস্টেমে নির্বাচন হবে না এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন হবে, এসব বিষয় নিয়ে বিতর্ক তো হবেই, এবং এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক নয় কি? জি, অবশ্যই। আপনি বলেছেন যে আপনি ভারতীয় মিডিয়াকে কাউন্ট করতে চান না। আপনি নিশ্চয়ই মেহেদী হাসানের জেটিউকে কাউন্ট করবেন নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে। জেটিউতে একটি সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং সেটি নিয়েও এখন বিতর্ক হচ্ছে। সাক্ষাৎকারের একটি অংশ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের ব্যাপারে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এবং প্রশ্নের জবাবে উনি অনেকটা এরকম ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতেও পারে, শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে এটা আমি পুশব্যাক করছিলাম যে বেসিক্যালি এটা কিছু কিছু মিডিয়া আউটলেট এইভাবে জিনিসটা প্রচার করেছে, কিন্তু আমি মেহেদী হাসানের ওই পডকাস্টটা শুনেছি, এবং মেহেদী হাসানের সাথে আমারও ঢোকার সময় এবং বের হওয়ার সময় দুইবারই কথা হয়েছিল। সো ডেফিনেটলি মানে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই, এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক পিরিয়ড। এই ব্যাপারে কোনো রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউর এই কথাগুলোকে না, ইট হ্যাজ বিন টেকেন আউট অফ কনটেক্সট। তিনি প্রসেসটা নিয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে এই যে প্রক্রিয়া, তিনি প্রক্রিয়াটাকে এক্সপ্লেন করছিলেন। সো এই প্রক্রিয়াটাকে এক্সপ্লেন আপনি যদি পুরাটুকু শোনেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ওয়্যার হি ইজ কামিং ফ্রম। সো তিনি প্রক্রিয়াটাকে এক্সপ্লেন করছিলেন যে প্রক্রিয়াটা এরকম যে আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং এটা বেসিক্যালি তিনি এটাও বলেছেন আরো পরবর্তীতে যদি আপনারা শোনেন যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বেসিক্যালি কোর্ট উইল ফাইনালি ডিসাইড, তিনি সেটাই বলেছেন। সো এখানেই আমাদের আসলে প্রবলেম হয়ে যায় যে আমাদের মিডিয়া এখনো পর্যন্ত সেই দেয়ার আর রেমিনেন্টস অফ ফ্যাসিজম এবং কালচারাল ফ্যাসিজম এখনো আমাদের মিডিয়াতে আছে। সো কোনো না কোনোভাবে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্যই এরা বিভিন্ন রকম প্রচার প্রপাগান্ডা টুইস্ট এবং গ্যাসলাইটিং। What happened with Dr. Mohammad Yunus is a classic example of gaslighting, যে আংশিক সত্যকে নিয়ে এটা তারপরে অন্য একটা পক্ষকে দায়ী করা। আই ক্যান গ্যারান্টি ইউ যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যেটা বলছি যে আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই, উপদেষ্টা মণ্ডলীর কারো মধ্যেই আওয়ামী লীগের প্রতি কোনো সিম্প্যাথি নেই। রাজনৈতিক শক্তি এখন যারা এক্সিস্ট করছে এক্সেপ্ট ফর জাতীয় পার্টি, আওয়ামী লীগের প্রতি কারো সিম্প্যাথি নেই। সো আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, ওনার আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছে। উনি ওনার সংবর্ধনা সভায় উনি ভারতকে কেন্দ্র করে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পরে 1 কোটি যুবক ভারতের বিরুদ্ধে লড়াই করবে। উনি গজওয়াতুল হিন্দের উদাহরণ দিয়েছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা কি আপনাদের একটি টেকনিক, ভারতকে একটি মেসেজ কি আপনারা দিতে চেয়েছেন, নাকি আপনাদের সমর্থকদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চেয়েছেন বিষয়টা, নাকি এটা জাস্ট বক্তব্যের খাতিরে হয়ে গিয়েছে? কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন? এটাও দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ গ্যাসলাইটিং, এবং ইট ওয়াজ স্পিয়ারহেডেড বাই ইনকিলাবের বাহাউদ্দিন সাহেবের তারা লিড নিউজ করেছে এবং এটা বিভ্রান্তিকর নিউজ। এ ধরনের তিনি মানে ইনকিলাব যে নিউজটা হেডলাইনটা করেছে তিনি এ ধরনের কথা বলেননি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সো বেসিক্যালি তিনি যেটা বলেছেন সেটা হলো যে এটা একটা বাস্তবতা যে আমাদের আলহামদুলিল্লাহ ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে জামাত ইসলামের প্রতি মানুষের অনেক উদ্দীপনা দেখা যাচ্ছে, অনেক আগ্রহ দেখা যাচ্ছে। সো সেই আগ্রহটার জায়গা থেকে অনেক ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদেরকে তো আমরা পছন্দ করি, আপনাদেরকে ভোট দিতে চাই, কিন্তু আপনাদেরকে ভোট দিলে এই ভয় হবে, একটা ফিয়ার মঙ্গারিং আমাদের উপরে করা হয়
যে আপনাদেরকে ভোট দিলে আপনারা তো আমাদেরকে 1400 বছর পিছনে ফিরে নিয়ে যাবেন, অন্ধকারের মধ্যে ফিরে দেবেন, তালেবান বানিয়ে ফেলবেন, আফগানিস্তান বানিয়ে ফেলবেন, মধ্যযুগীয় বর্বরতার যুগে বর্বরতা। ফিরে যাবে। এটা ইট কামস অ্যাবসলিউটলি ফ্রম ইসলামোফোবিয়া। তারপরে আবার আরেকটা ভয় দেখানো হয় যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তো আমেরিকা বাংলাদেশের উপরে স্যাংশন দিবে, আমরা কি করব, আপনাদের তো পছন্দ করি কিন্তু ভোট দিতে গেলেই ভয় হয়। আবার কেউ কেউ বলে যে আপনাদেরকে ভোট দিলে তো ভারত বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। সো এই যে এই ধরনের ফিয়ার মঙ্গারিং, এই ফিয়ার মঙ্গারিংকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অ্যাড্রেস করছিলেন। এবং আপনি আমেরিকাতে থাকেন, আমি আমেরিকাতে থাকি, আমরা উই ক্যান ভাউচ যে মানে এই নিউ ইয়র্কের ইতিহাসে কোনো রাজনৈতিক ব্যক্তি এইরকম বড় রিসেপশন পাননি। জি, এটা অনেক বড় হয়েছে এবং এত বড় একটা রিসেপশনে হয়েছে অনেক মানুষের যে আবেগ, আকাঙ্ক্ষা, সো এই সমস্ত সিচুয়েশনে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় কিছু রেটরিক ইউজ করেন, সো এটাকে লিটারালি তো নেওয়ার কোনো সুযোগ নেই। সো সেরকমই একটা রেটরিক ইউজ হয়েছে। এবং গাজওয়াতুল হিন্দের কথা ডাক্তার তাহের বলেননি, আমি সেখানে ছিলাম। সেখানে তিনি যখন ঘটনার এই প্রশ্নটা বলছিলেন যে ভারত ঢুকে যাবে, তখন তিনি বলছেন যে ভারত ঢুকে গেলে তো খারাপ না। সেকেন্ড, ইট ওয়াজ এ রেটরিক। আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আমরা ভীত না, বাংলাদেশের মানুষও ভীত হবে না, তাই না? সো এই বিষয়টা এখানেই থেমে যেতে পারতো, কিন্তু দর্শকদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করছিল যে তাহলে গাজওয়াতুল হিন্দের বিষয়টা আসে কিনা। এবং এখানে লেটস বি ক্লিয়ার যে জামাত ডাজ নট সাবস্ক্রাইব টু দ্যাট ন্যারেটিভ। সো এবং ডক্টর সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও গাজওয়াতুল হিন্দের কথা তিনি বলেননি। তিনি বেসিক্যালি যেই আমি বলছিলাম যে এত মানুষের আবেগ আকাঙ্ক্ষা এখানে মানে ক্যারিড অন হওয়াটা খুব স্বাভাবিক, এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষে রেটরিক ইউজ করাটা স্বাভাবিক। তিনি হি গট ক্যারিড অ্যাওয়ে প্রিটি মাচ, এবং ইট শুড বি টেকেন অ্যাজ এ রেটরিক। এবং দ্যাটস ইট, এটার মধ্যে কোনো মেসেজও নাই, এটাকে খুব বেশি এটাকে নিয়ে খুব বেশি গবেষণারও কোনো কারণ নেই। আচ্ছা, এবং গাজওয়াতুল হিন্দের ওই হাদিসটাকেও অনেক আলেমরা কতটা অথেন্টিক মনে করেন। আমি হাদিস বিশারদ নই, ওটাও একটা প্রশ্ন রয়েছে। আমি বলছি যে এই ন্যারেটিভটা কিছু সংখ্যক এক্সট্রিমিস্ট আইডিওলজির মানুষ এই হাদিসকে পুঁজি করে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট করে। আমরা we don't subscribe to that, মানে that doesn't necessarily saying I'm dismissing the hadith. It's a whole different hadith discussion, এবং I will leave it up to the scholars of the hadith. কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই বিষয়গুলাটা এই যে মতবাদটা আছে, এটা জামাত ইসলামীর যে রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচির সাথে এই ন্যারেটিভের কোনো সম্পর্ক নেই। সো ইট জাস্ট কেম ফ্রম এ অডিয়েন্স, and Dr. Abdullah Mohammad Taher just responded in the heat of the moment. So এটাকে নিয়ে খুব মানে লেট মি বি ক্লিয়ার যে তিনি নিজে গাজওয়াতুল হিন্দের কথা বলেননি, এবং জামাত ইসলামী এই ন্যারেটিভটাকে সাবস্ক্রাইব করে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনি গাজওয়াতুল হিন্দের হাদিসের ব্যাপারে অথেন্টিক বা আনঅথেন্টিক কিছু আমি এই ব্যাপারে আমি বলেছি যে আমি অনেক জায়গাতে শুনেছি যে গাজওয়াতুল হিন্দের হাদিসটিকে অনেক আলেমরা ডিফার করেছেন এটার অথেন্টিসিটি নিয়ে। এটা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করার জন্য কোয়ালিফাইড না। লেটস পুট ইট দ্যাট ওয়ে। আমি বুঝতে পেরেছি, আমার জ্ঞান খুবই সীমিত। জি, বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে চলে এসেছি, এই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, আমার কয়েকটা বিষয় আলাপ করার আছে। এর মধ্যে একটি হচ্ছে যে আপনি যদিও আমাকে পরিষ্কার করে বলতে চাননি আপনাদের আউটরিচের ব্যাপারে, আপনি বলেছেন বাংলাদেশের অর্জন, জামাত ইসলামের অর্জন হিসাবে না দেখতে এই সফরটাকে। কিন্তু আমি যখন আমেরিকার বিভিন্ন ডিপ্লোম্যাট বা বাংলাদেশ নিয়ে যারা কনসার্ন তাদের ব্যাপারে তাদের সাথে আমি যখন মাঝে মাঝে কথা বলেছি, আমার অনুষ্ঠানেও অনেকে এসেছেন, অনেকে আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে বাংলাদেশে যদি জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসে আমেরিকার মনোভাবটা কি হবে। তো এর মধ্যে কেউ কেউ বলেছেন যে আগে জামাত ইসলাম ক্ষমতায় আসলে না মনোভাব, ওনারা বিশ্বাস করেননি যে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এবং একজন আমাকে এরকম বলেছেন, একজন আমেরিকান ডিপ্লোমেট আমাকে এরকম বলেছেন যে জামাত ইসলাম এই নির্বাচনের পরে পুরোপুরি ক্ষমতায় যাচ্ছে, এটা জামাত ইসলামের নেতারা কয়জন বিশ্বাস করেন, আমাকে উল্টা প্রশ্ন করেছেন। তো আপনি ডাকসু এবং জাকসু ইলেকশনের কথা বলেছেন, এবং আপনি রাইট যে ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে একটা মোমেন্টাম তৈরি হয়েছে।
4 কোটি তরুণ ভোটার তারা নতুন করে ভাবতে শিখছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় এসেই যায়, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে জামাত ইসলামের গঠিত সরকার আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না? So again, let's not get ahead of ourselves. So ডাকসু নির্বাচন ডেফিনেটলি আমাদেরকে খুশি করেছে, আমাদের অনেককে কাঁদিয়েছে, কারণ অনেকেরই খুব কষ্টকর স্মৃতি ছিল যেখানে প্রায় 34 বছরের অধিক সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে রাজনীতি করা সম্ভব হয়নি, কাজ করা সম্ভব হয়নি। ইভেন জামাত ইসলামীর কিংবা ছাত্র শিবিরের পরিচয় প্রকাশ পেলে তাদেরকে হত্যা করা বৈধ ছিল, লিঞ্চ করা, পাবলিক লিঞ্চিং বৈধ ছিল। সো অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই বিজয়টা ডেফিনেটলি অনেককেই কাঁদিয়েছে, অনেককেই খুশি করেছে। বাট লেটস নট গেট ক্যারিড অ্যাওয়ে। এটার ইম্প্যাক্ট ন্যাশনালি পড়তেও পারে, নাও পড়তে পারে, উই ডোন্ট নো, টাইম উইল টেল। উই নিড টু টেক ওয়ান ডে অ্যাট এ টাইম, উই ক্যান নট গেট অ্যাহেড অফ আওয়ারসেলফ। বাট মুদ্রা কথা হলো, সংক্ষিপ্তভাবে যদি আমি এটা বলি, এবং এখানে আমি আমার আব্বা আমাকে খুব একটা কথা বলতো বারবার, এবং আমি আই লিভ বাই দ্যাট, যে উই ক্যান নট ওয়ারি, এবং আমার আব্বা যেটা বলতেন আমাকে, যে দের ইজ নো বেনিফিট ইন ওয়ারিং অ্যাবাউট থিংস দ্যাট ইউ ক্যান নট কন্ট্রোল। সো ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট থিংস দ্যাট ইউ ক্যান কন্ট্রোল। আমেরিকা, পশ্চিমা বিশ্ব, ভারত সরকারকে মেনে নিবেন নাকি না মেনে নিবে, এ বিষয়টা তো আমার দেখার বিষয় না, আমার কন্ট্রোলের মধ্যেও এটা না। সুতরাং মানে গাছে কাঁঠাল এখনো বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র হিসাবে আপনি না, আমি বলছি যে গাছে এখনো কাঁঠাল কাঁচা আছে, এখনো পাকেনি। আমি গোফে এখনো যদি তেল দেওয়া শুরু করি, it doesn't make any sense. I have to control what I can control. আমি যেটা কন্ট্রোল করতে পারি সেটা হলো যে আমার মেসেজটা আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছি কিনা, আমি আমার আচরণের মাধ্যমে মানুষকে মুগ্ধ করতে পারছি কিনা, আমি আমার যারা বিভিন্ন শ্রেণী পেশা কিংবা প্রান্তিক মানুষ রয়েছে যারা অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে আছে, তাদের এই দুঃখ কষ্টের ভাগিদার হতে পারছে কিনা, তাদের দুঃখ কষ্ট লাঘবের কিছু চেষ্টা করতে পারছি না। These are the things that I can control, and we are doing everything that we can to control that. On the other hand, আমাদেরকে কে মেনে নেবে কে মেনে নেবে না, it's up to them. তারা যদি মেনে না নেয়, it doesn't matter, because guess what, they are not voting. বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। সুতরাং এটাতে কার চোখ লাল হয়ে গেল, কার চোখ কপালে উঠলো, এটা তো আমাদের ধর্তব্য বিষয় না, এবং এটাকে আমরা কন্ট্রোলও করতে পারবো না। সো এটা নিয়ে ওয়ারি করার আমি কোনো মানে দেখি না। হোয়াট উই ক্যান ডু, উই আর কন্ট্রোলিং, উই আর রিচিং আউট টু এভরিবডি। আমাদের সাথে যারা কথা বলতে চায় আমরা তাদের সাথে কথা বলছি। আমাদেরকে নিয়ে যদি কারো ভয় থাকে আমাদের সাথে সেটা শেয়ার করুক, আমরা তাদেরকে তাদের প্রশ্নের উত্তর আমরা দেব। এবং এই বিষয়টাই মানুষের সামনে আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যেই প্রোপাগান্ডার স্ট্রিম রোলার চালানো হয়েছে 54 বছর ধরে, সেই প্রোপাগান্ডাগুলা আস্তে আস্তে প্রোপাগান্ডাগুলার পর্দা উঠে যাচ্ছে, মানুষ আমাদেরকে জানছে, এবং যতই মানুষ আমাদেরকে জানছে ততই আমাদেরকে ভালোবাসছে। এটাই আমাদের স্ট্রেংথ। জি, আপনি আপনার আব্বার কথা বলেছেন, দর্শকদের উদ্দেশ্যে কেউ যদি না জেনে থাকেন, ডক্টর নাকিবুর রহমানের আব্বা জামাত ইসলামের শহীদ আমির মাওলানা মতিউর রহমান নিজামী। আপনাকে আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আপনি যদি আমাকে একটু সংক্ষেপে বলেন, আবারও ডাকসু এবং জাকসু ইলেকশনের প্রসঙ্গ চলে আসছে। ডাকসু ইলেকশনের পরে দেখা গিয়েছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা ঠিকভাবে এই রায়টা মেনে নেয়নি। সম্প্রতি বিএনপির যেই সাদা দল আছে, শিক্ষকদের যে অর্গানাইজেশন আছে, তারা একটা বিবৃতি দিয়েছে একটি পত্রিকার বা একটি টেলিভিশনের রিপোর্টের উপর ভিত্তি করে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার গঠন করে, তাহলে এই যদি হয় ডাকসুর অবস্থা, তাহলে বড় দল বিএনপি, যাকে বড় দল মনে করা হচ্ছে, তারা আপনাদেরকে নিজেরা বিরোধী দলের আসনে বসে আপনাদেরকে সরকার গঠন করবে বা মেনে নিবে, নাকি সেখানে ওই ধরনের একটি সুষ্ঠু ইলেকশন হওয়ার পরেও একটি ইলেকশন কারচুপির অভিযোগ আপনাদের ফেস করতে হবে বলে মনে করেন? Again, it goes back to the same answer আমি আগে যেটা দিয়েছি, যে বিএনপি কিংবা ছাত্রদল কি করবে এটার উপরে তো ভাই আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সুতরাং তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। তারা যদি রেশনাল কাজ করে জনগণ তাদেরকে পছন্দ করবে আরো বেশি,
তারা যত বেশি ইরেশনাল কাজ করবে জনগণ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে। এবং এটা নিয়ে আমার কিংবা আমার দলের খুব বেশি মাথা ব্যথা নেই। আমার এবং আমার দলের মাথা ব্যথা হলো আমরা কি করছি, আমাদের ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই, মানুষের তো ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলো যেন কম হয়, আমরা মিনিমাইজ করতে পারি, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুদ্ধ করে আমরা যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ আওয়ার ফোকাস। সো অন্য বিএনপি কি করছে কিংবা কি করবে এটার উপরে আমাদের আসলে তো কোনো নিয়ন্ত্রণ নেই, সুতরাং এটা নিয়ে উই আর নট টু ওয়ারিড। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, এটা আমার লাস্ট কোয়েশ্চেন। আপনি বলছেন যে বিএনপি কি করবে এটা নিয়ে আপনারা ওরিড না, এখন আপনারা কি করবেন সেটা নিয়ে আমি একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে পিআর নিয়ে জামাত ইসলাম যুগপত আন্দোলন যাচ্ছে অন্যান্য দলগুলোর মধ্যে এবং মাঠ বেশ গরম করে ফেলছে। পিআরটা আসলে কেন জামাত ইসলামের কাছে এত ইম্পর্টেন্ট, আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু বলবেন? জি, পিআরটা এই কারণে ইম্পর্টেন্ট যে মানুষের যে ভোট, সেই ভোটের প্রপার রিপ্রেজেন্টেশনটা খুব জরুরি। কারণ এক্সিস্টিং সিনারিওতে এমনও হতে পারে হাইপোথেটিক্যালি এবং ম্যাথমেটিক্যালি এটা পসিবল যে একটা দল প্রচুর পরিমাণ ভোট পেল, ইনফ্যাক্ট বেশি সংখ্যক ভোট পেল, কিন্তু অল্প কিছু কিংবা অধিকাংশ সিটে খুব অল্প ভোটে যদি হেরে যায়, আমি থিওরিটিক্যালি বলি যে একটা দল 10টা সিটে জয়লাভ করলো এবং এই 10টা সিটে ব্যাপক ভোট সংখ্যক ভোটে জয়লাভ করলো, কিন্তু বাকি 290টা সিটে একেবারে মার্জিনালি হেরে গেল, তাহলে ম্যাথমেটিক্যালি সেই দল জনগণের কাছ থেকে, যে দল 290টা সিট পেয়েছে তার থেকেও আপনি যদি অ্যাবসলিউট নাম্বার নেন সেই নাম্বারে বেশি ভোট পেয়ে যাবে, কিন্তু তারপরও তাদের মাত্র রিপ্রেজেন্টেশন হবে ইনসিগনিফিকেন্ট। সুতরাং এটা জনগণের প্রতিনিধিত্ব হতে পারে না। প্রত্যেকের ভোটের যেই তারা ভোট প্রয়োগ করছে, এই ভোটের একটা রিপ্রেজেন্টেশন সংসদে থাকাটা জরুরি। এই জায়গা থেকেই জামাত ইসলামী মনে করে যে পিআর পদ্ধতির মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলনটা ঘটবে। এবং দ্বিতীয় বিষয় হলো যে নির্বাচনে আমরা ডাকসুতে আপনি যেটা বলেছেন, যেটা দেখেছি যে নির্বাচন ম্যানিপুলেট করার একটা চেষ্টা, সেটা ব্যর্থ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসিকে লুকিয়ে রাখা হয়েছিল, ডিজিএফআই দিয়ে খুঁজে বের করে আনা হয়েছে ভিসিকে। সুতরাং আমরা ইন্ডিভিজুয়ালি যদি কোনো ব্যক্তি যারা প্রচণ্ড কালো টাকার মালিক, তারা যদি নির্বাচনে এক্সিস্টিং সিস্টেমে নির্বাচন করে, সেখানে নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করার কোনো উপায়ই নাই এবং এর মাধ্যমে একটা নিরপেক্ষ রিপ্রেজেন্টেশনও কিন্তু হয় না। সেই জায়গাতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, যেখানে অবশ্যই একটা কথা চালু আছে যে প্রপোর্শনাল হলে পরে তো টাকা দিয়ে মনোনয়ন ওখান থেকেও কিনা যাবে, কিন্তু বিষয়টা এরকম না। মানে প্রপোর্শনাল পদ্ধতিরও কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে বিভিন্ন জায়গায়, তাই না? সো দেয়ার ক্যান বি এ থ্রেশহোল্ড ভোটিং, যে অবশ্যই প্রত্যেক দলকে কিন্তু 300 ক্যান্ডিডেটের নাম আগে থেকে ডিক্লেয়ার করতে হবে, কে কোন জায়গার প্রার্থী সেটা ডিক্লেয়ার করতে হবে, এবং সেই জায়গায় যদি একটা সার্টেন অ্যামাউন্টের কম ভোট পায়, that person will automatically be disqualified. So এরকম অনেক কিছু কিন্তু জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য করা যেতে পারে, and it's fluid, এটা নিয়ে কথা হতে পারে। কিন্তু যেটা বন্ধ হবে সেটা হলো কোনো কালো টাকার মালিক কিন্তু অঢেল সম্পদ ব্যয় করবেন না, কারণ তার দল যদি পার্সেন্টেজ ওয়াইজ কম ভোট পায় তাহলে পরে তার হয়তো এমপি হওয়া হবে না, নির্বাচিত হওয়া হবে না। সো এই কারণে কালো টাকার ফ্লোটা নির্বাচনে কমবে এবং জনগণের ভোটের যে ট্রু রিপ্রেজেন্টেশন সেটা পিআর পদ্ধতিতে হবে। এবং আরো সবচেয়ে বড় কথা হলো যে পিআর পদ্ধতিতে 2/3 মেজরিটি একটা দলের, আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে যত বড় পপুলার দলই হন না কেন, ইভেন 50% মেজরিটি পাওয়াটাও খুব ডিফিকাল্ট, যার কারণে ক্ষমতার একটা কিন্তু ভারসাম্য থাকবে, এবং 2/3 মেজরিটি পাওয়া অলমোস্ট ইম্পসিবল, যার কারণে কোনো দলের পক্ষে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে যাওয়াটা খুব কঠিন। কিন্তু বর্তমান পদ্ধতিতে খুব সহজেই কিন্তু ইভেন আপনি 30% ভোট পেয়েও 2/3 মেজরিটি পেয়ে যেতে পারেন। এবং আমি বললাম যেটা যে কালো টাকার প্রভাব রোধ। সো এই বিষয়গুলোর কারণেই জামাত ইসলামী জেনুইনলি বিশ্বাস করে যে পিআর পদ্ধতির মাধ্যমেই বাংলাদেশের মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত করাটা সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম ব্রেথ আমি এটাও বলবো যে দিস ইজ জামাতের, এটা হলো জামাতের একটা প্যাশন। জামাত মনে করে পিআর পদ্ধতিটা হওয়া উচিত। এখন পিআর পদ্ধতিটা যদি বাংলাদেশের জনগণ মনে করে যে ইটস নট দ্য রাইট টাইম, জামাত উইল বি ওকে উইথ দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন যে জামাত উইল স্টপ টকিং অ্যাবাউট ইট, তাই না? সো আমি যেটা ভালো মনে করি দেশের জন্য
সেই ব্যাপারে তো আমার কথা বলার অধিকার আছে, কিন্তু তার মানে এই না যে আমি গো ধরে বসে থাকবো যে মাই ওয়ে আর হাইওয়ে, আমি কোনো মিডল গ্রাউন্ডে আসবো না। সো দিস ইজ হোয়াট জামাত ইজ ডুইং দ্য মুভমেন্ট ফর। জামাত আন্দোলন করছে এবং আন্দোলনের মাধ্যমে সাম নিডল উইল বি মুভিং। এটা জামাত বিশ্বাস করে যে একটা মধ্যম জায়গায় এসে একটা মিডল গ্রাউন্ডে হয়তো কম্প্রোমাইজ হবে, এবং সেটা কম্প্রোমাইজ হলে ডেফিনেটলি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে। With that note, thank you so much, Dr. নাকিবুর রহমান, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ দিচ্ছি।